অনেক সময় ভেবেছি যে আমি যদি বিল্ডিং এ থাকি, আমার ভাইয়ের বেড়াদাররা মানুষের কাজ করবে, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। আমার ফ্যামিলির আক্রোশ বেড়ে গেছে। এক পর্যায়ে মনে করেন আমার ওয়াইফের তারা একদম গৃহবন্দী করে রাখছে 2 মাস পর্যন্ত। আমার নাম মোহাম্মদ রুবেল। আমার ডিস্ট্রিক্ট হচ্ছে ময়মনসিংহ, থানা হচ্ছে গফরগাঁও, এবং আমার বাসা হচ্ছে ইউনিয়ন যশোরা, গ্রাম যশোরা। আমি বর্তমানে আছি আপনার মালয়েশিয়া, কুয়ালালামপুর। আছি এখানে 20 সনের মানে 20 সালের আপনার জানুয়ারি 23 তারিখে আমি ঢুকছি, মালয়েশিয়া আসছি। এখন আপনার ওই 5 বছর রানি। ওর আগে আবার আপনার সৌদি আরব ছিলাম। সৌদি আরব ছিলাম আপনার 9 বছরের মতন, 9-10 বছরের মতন এরকম ছিলাম। এখন হচ্ছে যে মনে করেন যে আমার বাবার সম্পদ আছে অনেক, সেটা ইয়া নাই। এখন আমার বাবা মনে করেন আমি বিদেশ যাওয়ার পরে আমার খালার কাছ থেকে একটা জায়গা কিনছি। জায়গাটা কিনা ছিল আপনার 6 লক্ষ টাকার কিছু উপরে। তার মধ্যে 2,40,000 টাকা হচ্ছে আমার, একদম ক্যাশ পেমেন্ট আমি দিচ্ছি। এখন মনে করেন যে আমার খালার কাছে জায়গাটা কিনছে, কেনার পরে আমার খালা দীর্ঘদিন যাবত রেস্ট দিত না, দিতে আমার বাবারে অনেক কিছু আমরা বলছি, এবং কি আমার ফ্যামিলি যারা ছিল তারা সবাই আমার বাবারে অনেক কিছু বলছে, এবং কি আমার খালাও আমার বাবার এই বিষয়টা নিয়ে অপমান করছে, দেয় নাই। আপনার কিছুদিন আগে যখন আমরা হজে যা 2017 সনে না কত 18 সনে, ওই সামনে হজে যাওয়ার টাইমে আমার খালা আবার এই জায়গাটা আপনার রেজিস্ট্রি দিয়ে গেছে, মানে দীর্ঘদিন কাল কাল পরে দিয়ে গেছে। তো এই জায়গাটা রেজিস্ট্রি করার পরে আমার বাবা আমার কাছ থেকে ওই যে আমার ছোট ভাইয়ের জন্য 2 লক্ষ টাকা আনছে, আর আমার ভাইয়ের কাছে আমি 2,30,000 টাকা আগে পাইতাম। এই 4,30,000 টাকা আমি তার কাছে পাই। পাওয়ার সাথে এই কালে আমি মালয়েশিয়া এসে করি 20 সনে। আমার টাকাটা আমি অনেক করছি, বাইরে বললাম যে টাকাটা দিয়ে দিয়ে, আমার টাকাটা খুব প্রয়োজন। এই দিয়ে দিচ্ছি, দিবে দিয়ে দিচ্ছি, দিবে দিচ্ছি, এই এই করে আপনি মনে করেন এতটা বছর পার করতে। এক পর্যায়ে যে ওই যে যে জায়গাটা আমার খালার কাছে কিনছে, ওই জায়গাটা আপনি মনে করেন যে আমার আমার ভাই তারা ওই মানে একটা ওয়ারিশ সার্টিফিকেট ওই যে ওই দালালরা বানাইছে, বানায় তাদেরকে একটা লুপ লুপ দেখাচ্ছে যে এইভাবে আপনি যদি এইভাবে করেন তাহলে আপনারা 4 ভাইয়ে এই জমিটা বিক্রি করতে পারবেন, পূর্ণাঙ্গ টাকাটাই আপনারা পাবেন। ঠিক আছে, এই এই জমিটা বিক্রি করবে তারা আকিস গ্রুপের কাছে। 21 সনের জন আমার সাথে এই জমিটা বিক্রি করতে হয়, তখন কিন্তু আমার বোনদের কার্ড, আইডি কার্ড পাট আমি সব তাদেরকে দিছি, এনে দিছিলাম। বলছি যে সবার নাম দিয়া সুন্দরভাবে, যেটা কারো যাতে মনে কোনো কষ্ট না থাকে, আক্ষেপ না থাকে, আমরা বোনদেরকে দিয়েই আর না দেই, তাদেরকে এনে হয়তো এক বেলা পেট ভরে ভাত খাওয়া হইলেও তাদের হাতে পাও ধরে বলতে পারবো যে আমরা এই জমিটা তো আমার কিনা, কারণ জমিটা তো আমার বাবার, মানে আমার বাবার বা দাদার না, এটা আমরা কিনছি, কিনে আমাদের উপার্জনের টাকায় আমার বাবার নামে আমরা রেজিস্ট্রি দিচ্ছি। তখন সেই এতে আমরা এই জমিটা আমরা বিক্রি করি, আমার বাবার তো আরো জায়গা আছে, ওইখান থেকে তোমাদের দিয়ে দিই। এইটা আমার ছিল আমার অপশন, কিন্তু সেটা আমার ভাইয়েরা এটা বুঝতে ভুল করছে, তারা মনে করছে যদি 4 জনে বিক্রি করে লাই তাহলে তার জমিটা আমার বোনদের দিতে হচ্ছে না। আমরা ভাই বোন হচ্ছে, ভাই হচ্ছে 5 জন, আমার বোন হচ্ছে 4 জন। তার মধ্যে আমার 2 ভাই হচ্ছে আমার বড়, আর 2 ভাই হচ্ছে আমার ছোট। জমি হচ্ছে আপনার 96 শতাংশ। জমিটা এই 96 শতাংশের মধ্যে আমার খালা মনে করেন ওই যে বললাম না, আমার খালা মানে একটু না এক ওরা ওনার বোনের নামে দিচ্ছে আপনার 39 শতাংশ, আর আমার বাবার নামে দিছে 57 শতাংশ। ঠিক আছে, আমার বাবার নামে দিছে 57 শতাংশ, ওইটা বাবারটা একদম সাবট্রেস্ট হিসেবে করে ওইভাবে দিচ্ছে। আর আমার মারটা অন্যভাবে হেবা ঘোষণা করে দিচ্ছে, ওইভাবে দিচ্ছে। আমার মার এইটার মধ্যে অংশীদার একর আছে। তে তখন মনে করেন যে এইভাবেই এইভাবে চলছে। তা আপনার মনে করেন ওই যে বললাম যে আপনার মানে 22 সনের ফার্স্টের দিকে এসে তারা জমিটা বিক্রি করছে। এখানে তারা ওই যে বললাম যে আকিজ গ্রুপের যে লোকগুলি আছে, ওই লোকগুলি আর আপনার কিছু ভূমি কর্মকর্তা আছে, এই লোকে এদের সাথে এই চক্রটা মিলে এই আপনি মনে করেন ওইখানে যতগুলি জমি কিনা হয়েছে, এর মধ্যে বেশিরভাগ জমি মনে করেন এই মামলা মোকদ্দমা চলছে। এই ভূমি কর্মকর্তারা এই মনে করেন এই জাল জালিয়াতির সাথে জড়িত। এই খবরে আমার ভাইদেরও চলছে। ঠিক আছে, তা আমার ভাইরা যেটা মনে করছিল যে আমার বোনকে দিতে হচ্ছে না, 4 জনে বিক্রি করে, কিন্তু আমাদের বোনদের তো দিতে হবে। এটাকে আপনি বঞ্চিত করতে পারবেন? আমার বাবার সম্পদ আছে কতটুকু, হিসাব করবে না? হিসাব করে তো দিতে হবে। তো ওই যে ওরা যে বুঝাইছে, এটা তো আমার ভাইয়েরা বুঝতে পারে না। আমার বড় ওই যে বললাম তারা তো শিক্ষিত না। আজকে যদি শিক্ষিত হইতো তাহলে কিন্তু ঠিকই বুঝতে পারতো, তো বুঝে নাই। তো এক পর্যায়ে মনে করেন জায়গাটার মূল্য হয়েছে কম, কম মূল্যতে বিক্রি করছে। আপনার মনে করেন অর্ধ কোটি টাকা বিক্রি করার কথা, 60 লক্ষ 70 লক্ষ টাকা বিক্রি করার কথা, সেই জায়গা তারা 30 লক্ষ টাকা বিক্রি করছে লুবের মতো, লুবে পরে। তো এক পর্যায়ে যখন আমি যে দেশে যাওয়ার পর আমি যখন জানতে পারলাম যে এটা এমন, তখন তো আমি তাদেরকে এই যে বাধা সৃষ্টি করার চেষ্টা করলাম, করলাম, তারা কোনো বাধাই আমার মানে। তারা এই কাজটা করছে, করার পরে যে আমার কাছে বললো যে ওই যে আমার এখান থেকে কিন্তু মালয়েশিয়া থেকে নিয়ে গেছে, তারা আমার বলে যে আমার 4,30,000 টাকা ওই ছোট ভাইয়ের কাছে যেটা পাই সেটা তারা আমাকে দিবে, কিন্তু তারা ওই টাকাটা দেয় নাই।
আমার মার ছিল 39%, এবং আমার বাবার ছিল 57%। এই টোটাল জায়গাটাই মনে করেন, মানে আমরা যদি সবাই মিলে বিক্রি করতাম তাহলে মিনিমাম 60 থেকে 70 লক্ষ টাকা দাম ছিল, মূল্য ছিল, এটার বাজার রেট ছিল। কিন্তু এই যে আপনার এই নীতি করতে যায়, তারা 4 জনে বিক্রি করতে যায়, এই জায়গাটা মনে করেন টোটাল জায়গাটাই তারা বিক্রি করছে, আমার মার জায়গাটাও আমার বাবার জায়গাটাও বিক্রি করছে 30 লক্ষ টাকা। ঠিক আছে, 30 লক্ষ টাকা আপনার বিক্রি করার পরে আমার একটা দাবি ছিল আমার বড় ভাইয়ের কাছে, যে আমি আমার বাবার সম্পদ চাই না, আমার কোনো কিছু আমার প্রয়োজন নাই, কারণ আমি এত বছর বিদেশ করছি। আমার অনেক কিছু যদি আমি নিজে ব্যক্তিগত ভাবে করতাম, আমি আজকে আমার বাসার মধ্যে আমার কয়েকতলা বিল্ডিং থাকতো। এবং কি আমি যদি সম্পদ কিনতাম, তাহলে একজন প্রবাসী, আমি যখন বিদেশ গেছি, আমি এখানে স্টেডিয়ামের জায়গা পর্যন্ত কিনতে পারতাম। সেটা আমি করি নাই। নিজের সুখ বিশেষণ দিচ্ছি শুধু আমার ফ্যামিলির, আমার বাবা মার মানে সুখ দেখার জন্য, আমার ভাইদের সুখ দেখার জন্য। আমি মানে অনেক সময় ভেবেছি যে আমি যদি বিল্ডিং এ থাকি, আমার ভাইয়ের বেড়াদাররা মানুষের কাজ করবে, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। সেইভাবে আমি তাদের কাছে যেভাবে কথা দিয়ে আসছিলাম, ওই কথাটাই আমি কার্যকর করছি, তাদেরকে আমি একজন একজন করে নিয়ে গেছি বিদেশ। ঠিক আছে, আমরা কষ্ট বিশেষণ দেই ঠিকই, আমরা মানে ওইটা করতে পারি না। যে একটা ঈদ যাচ্ছে, কত কিছু যাচ্ছে, আমরা কিছুই বলতে পারি না যে আজকে কি ঈদ নাকি, না আমাদের ডিউটি আছে, কাজ আছে। এত কষ্ট, এত মানে ইয়াতে আমরা করি, তারপরেও যদি আমরা মনে করেন আমরা এই এই এখন প্রতারণার শিকার হই, তাহলে আমরা যাবো কোথায়, কার কাছে আমরা যাবো বলেন? তো এখন আমার যে মূল বিষয়টা হচ্ছে যে আমি ওই যে যে টাকাটা তারা যখন ভাগ করতে গেছে, এর আগেই আমি আমি তাদেরকে বলছি যে আমার বাবার সম্পদের টাকা আমার প্রয়োজন নাই, কিন্তু আমার যে রক্ত বিক্রি করার টাকা 4,30,000 টাকা আমি আমার ছোট ভাইয়ের কাছে পাই, এই টাকাটা আমার দিয়ে দাও। এই টাকাটা দিলে আমি এটা মানবো, এবং যে আমি যে বাড়ির মধ্যে জায়গাটা পাই, যে জায়গাটুকু পাইমু আমার বাবার বিটার মধ্যে, আমি ওইখান থেকেও তোমাদের ছাড় দিব। এরপরে আমার আল্লাহর উপরে ভরসা রইলো, যে আল্লাহ যদি আমাকে কখনো দেয়, আমি তো এখনো ভেঙে পড়ি নাই, আমার তো একদমই ইয়া হয় নাই, ঠিক না? তা আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমি আবারই নতুন করে আমি স্টার্ট করবো। ঠিক আছে, আমি আল্লাহর উপর ভরসাশীল। আমার মারে বলছে আপনি আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আপনি আমার একমাত্র কলিজার টুকরা ছিলেন আমার মা, কিন্তু আপনি এই কাজটা করার পরে আমার সাথে অন্যরকম হয়ে গেছেন, কারণ আপনি বলেন আপনার কাছে একটা সুই সুতা থেকে পর্যন্ত যাতে মানুষের কাছে না যেতে হয়, আমি এটা সৃষ্টি আপনারা আল্লাহ আমার তৌফিক দিচ্ছে, আমি আপনারা দিচ্ছি, যাতে কোনো মানুষ আমার মা হিসেবে, রুবেলের মা হিসেবে, যাতে আপনাকে কোনোদিন না বলতে পারে যে রুবেলের মা আমার কাছে এইটার জন্য আসছে। কিন্তু তার বিনিময়ে আপনি আমাকে উপহার এটা দিলেন, এটা আমি কখনোই মেনে নিতে পারছি না, কোনোভাবেই মেনে নিতে পারছি না। কারণ আপনার সবই তো আপনার সন্তান, আমিও আপনার সন্তান, আপনার 4টে মেয়ে আছে, তারাও আপনার সন্তান। এইখানে যে আপনার একদমই আপনি সামনে থেকে যে কাজটা হলো, এটা কিন্তু আমি এই পৃথিবীর কোনো লোকে এটা এটা মেনে নিতে পারে না। একজন মা হয়ে যে আপনি এই কাজটা করবেন, এটা কিন্তু বোধকাম্য। এটা আপনি কি জব দিবেন? একমাত্র মানে এই দুনিয়া এবং আখেরাত, তার কাছে আপনি জব মানে কি জব দিবেন এটা বলেন তো? তখন আমার মা বলছে এটা আমি জানি না, এইগুলি তারা ওই দালালরা এগুলি করছে, আমি এগুলি বলতে পারি না। আমি কই আজকে দালাল বলেন যাই কিছু বলেন, এখানে তো দালালটা মুখ্য বিষয় না। দালাল করতে এখানে সাইন নাই, সাইন তো হচ্ছে আপনার সন্তানের। দালাল তো তারা কিছু টাকার জন্য অনেক কিছুই করে, টাকা পাইছে বাস, আউট। ঠিক আছে, তারা এটা বুঝতে পারে না যে এত কিছু হয়ে যাবে। ঠিক আছে, তখন আমারে ওই যে বললাম যে আপনারা মনে করেন 4,30,000 টাকায় তারা আমার দিচ্ছে, কিন্তু আমি কান্নারত অবস্থায় ছিলাম। কেন? বললাম যে এত কষ্ট করে এত পরিশ্রম করে আমি জায়গা কিনলাম, আমার একটা টাকা বেশি দেওয়ার কথা বলেন তো বলেই না, আমার কাছে বললো না যে ভাই এই যে এত হয়েছে, আমরা যখন ভুল করে বসছি, তুমি টাকাটা ডিভাইড করে দাও। আমি কিন্তু কোনোদিন ডিভাইড করতাম না, কারণ যেখানে আমার মা আছে, আমার শ্রদ্ধেয় মা এখানে আছে, আমার শ্রদ্ধেয় বড় ভাই এখানে আছে, আমার তো কোনো আমি তাদেরকে অনুমোদন দিই। কিন্তু আমার মনের মধ্যে কষ্টটা হইলে কোথায়, যে আমি টাকাও দিলাম, এবং কি তারা আমার বিচলিত করলো, এবং তারা আমার বাবার এর থেকে আমার তারা না মানে ত্যাগ করে দিল। সেই জন্য আমি কোনোভাবে এটা মেনে নিতে পারি নাই। ঠিক আছে, কিন্তু তারা ওই যে লুবে পড়ে গেছে, ওই যে দালালদের খপ্পর হচ্ছে, দালালদের কথা হলো যে আবার যদি মনে করেন 10-20 লক্ষ টাকা বিক্রি করতে হয়, তা আমার আবার 5 লক্ষ টাকা নিতে পারবে। এইভাবে তারা কাজটা এই চক্রটা এইভাবে কাজ করছে। আর মনে করেন যিনি ভূমি কর্মকর্তা, তার অলরেডি আমি তার আমার কথা হচ্ছে যে এই ধরনের অসাধু কর্মকর্তা যারা আছে সরকারি প্রজাতন্ত্রের লোক হয়ে, তারা তারা এই যে 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 নিকৃষ্ট মনে করেন দুর্নীতিগ্রস্ত এক সমাজ করতেছে, এটা আমি কখনোই চাই না। আমার কথা হলো সম্পদ চলে গেছে, সম্পদ যা হয়েছে, এখন আমি আপনাদের মারফতে আমি তাদেরকে সবকিছু মানে এটা দিব। কিন্তু এই যে যিনি কর্মকর্তা যে যে কর্মকর্তা গুলি কাজটা করছে, তাদেরকে আমি এই চাকরিতে বহাল থাকতে চাই না, আমি দেখতে চাই না। কারণ তারা দেশের শত্রু, জাতির শত্রু। এটা কখনোই মনে করেন মানুষ হইতে পারে না। এই একটা মেসেজ দিতে চাই, যাতে আমার আমার মতন যে আরো আরো যে সাধারণ মানুষ যারা আছে, যারা তাদের নির্যাতিত, তারা যাতে সবাই এই এক এক বাক্যে এইভাবে আঙ্গুল উঠে কথা বলে, যাতে এই ধরনের ভূমি কর্মকর্তারা যাতে আর এই না থাকতে পারে, তাদের যাতে চাকরির মধ্যে না রাখে। বুঝছেন, এখানে আমার অনেক ভাবে ব্ল্যাকমেল করা হচ্ছে, এবং কি আমার অনেক হুমকি তুমকি দিচ্ছে, এই যে আমার আকিজ গ্রুপের থেকে। এখন তো আমি কিছু ভিকটিম, আমি কার কাছে বলবো? আমি না পারবো তার সাথে মামলা করে
না পাওয়ার মতো কোনো ভাবে কিছু করে, কিন্তু জমিটা আমি আমার নামে আমি খারিজ করছি। আমি খারিজ করে দিচ্ছি, আমার বোনদের না আমি খারিজ করে দিচ্ছি, ঠিক আছে। তা আমি খারিজ করছি কিন্তু তাদেরকে আমি দেই নাই। আমি এটা স্টকে রাখছি, কারণ আমি জানি এটার মধ্যে কিছু করতে গেলে আমার ভাই এবং যারা বিক্রি করছে তাদেরকে তারা আইনের আওতাধীন আসতে হবে তাদের। আমার কিন্তু বাসা নেই, আমার ছোট ভাইয়ের বাসার মধ্যে আমার আমার ওয়াইফ থাকতো। তা আমি একাধিকবার বাসা করার চেষ্টা করি, তারা আমার বাড়ি থেকে কোনো জায়গা দিচ্ছে না। তখন মনে করেন যে এই এই বিষয়গুলি আমি আর ত্যাগ করতে পারি না। এখন আমার তারা আমি এইটা আমাদের যে এখানে ঊর্ধ্বতম সেনা কর্মকর্তা যারা আছে তাদের মারফতে আমি তাদেরকে এই নালিশগুলি আমি দিচ্ছি। আমি এগুলো অভিযোগ করছি এখানে। অভিযোগ করাতে তারা কি করছে, মনে করেন এই যে আসছে ডেলি ডেলি আমার বাসায় আসছে, আসাতে আরো আরো মনে করেন আমার ফ্যামিলির আক্রোশ বেড়ে গেছে। এক পর্যায়ে মনে করেন আমার ওয়াইফের তারা একদম গৃহবন্দী করে রাখছে 2 মাস পর্যন্ত। কারো বাথরুমে যেতে দিচ্ছে না, কোনোভাবে কিছু করতে দিচ্ছে না। আমি লাস্ট পর্যন্ত মনে করেন আমি মানে কি করবো, আমি একদমই মনে করে ভেঙে পড়েছি। আমি কিছু বলার আমার নেই। আমি এই সেনা কর্মকর্তাদের সাথে কথা বলতে বলতে হেল্প চাইতে চাইতে আমার একদমই আমি হয়ে গেছি। তখন লাস্টে আমি বললাম যে ঠিক আছে আমি বাসা করবো। আমার ওয়াইফের তো একটা কিছু করতে হবে। একটা মানুষ কি আপনি এইভাবে কি মেরে ফেলবেন? আমি তাদেরকে বললাম যে আপনারা যে সময় চাচ্ছেন আমার কাছে 1 মাস 15 দিন সময় চাচ্ছেন, কিন্তু এই লোকটারে কি করবেন আপনার? একটা জীবিত মানুষ, জ্যান্ত মানুষ, তাকে কি মেরে ফেলবেন? আপনাদের কি কোনো বিবেক নেই? আমাকে একটু সময় দেন। একটা বাসা বাড়ি করলে তো একটা সময়ের প্রয়োজন আছে। আপনারা তো সব জায়গার মধ্যে আমার ব্ল্যাকমেল করছেন। চাচার মারফতে আমি কথা বললাম যে আপনারা আমার বাসা করার ত্যাগ করে দেন। তখন আমার চাচা মিস্ত্রি টিস্ত্রি নিয়ে গেল। নেওয়ার পরে আমার বড় ভাই তারা বাধা সৃষ্টি করছে এবং কেউ মানে অনেক কিছু আমাকে বলছে। দেয় নাই, তারা বলছে যে আপনার এই যে আমার যে বাবার আরো জায়গা আছে ওই জমির মধ্যে ওইখানে দিতে। তা আমি চিন্তা করলাম যে আমি বললাম যে এই বিড়াটা তো আমার বাবার, এই আমরা 5টা ভাই তো এই বিড়াটার মালিক। আপনি যদি কোনো ডিসকাসিং করতে চান তাহলে আমাদের সবাই নিয়ে সমন্বয় করে বসতে হবে। বইসা তারপরে এটা আপনি করতে হবে। এখন যে আপনি বাড়ি করে বসছেন, হ্যাঁ ও বাড়ি করে বসছে, ও তো বাড়ি করছে। এখন আমি বাড়ি করতে গেলে কেন আমার এই দ্বিধাদ্বন্দ্ব? আমাকে মিনিমাম আমাকে বাসাটা করার দেন। তারপরে তো বাবার সম্পদ আরো আছে, হ্যাঁ ওইখানে আপনারা যা করার করবেন। তো এই এই এতে আমার বোনেরা আমার মনে করেন কিছু সম্পদ তারা আমার দিছিল, 13% জায়গা এটা আমার তারা দিয়ে দিছিল লিখিত ভাবে। এটার মধ্যে আমি যখন আবার এখানে সব ব্যর্থ হয়ে তখন আমি আবার ওইখানে গেলাম, আমার ওই জায়গাটার মধ্যে। ওইখানেও তারা বাধা দিচ্ছে, আপনার গাড়ি গুড়ি যারা আসছিল তারা সব ফেরত পাঠাই দিচ্ছে। এখন যে আমার ওয়াইফের আপনি গৃহবন্দী করছেন, আমার ওয়াইফে আমি কোথায় রাখবো? ঠিক আছে, সেই জন্য আমি এই আমাদের যে মানে ইলেকট্রিক মিডিয়া আমি তাদের এই সাংবাদিকের মধ্যে আমি তাদের কাছে আমি চাচ্ছি যে আপনারা দেখেন যাতে আমি একজন প্রবাসী, আমি এত বছর ধরে বিদেশ করি, আমার মতো নির্যাতিত যাতে আরো কারো না হয়। আমার সম্পদের কোনো দরকার নাই, আমার কোনো কিছু দরকার নাই এখানে। আপনার আমি চাই কোনটা, যে ভূমি কর্মকর্তা 3জন ভূমি কর্মকর্তা এই কাজটির সাথে জড়িত। একজনের নাম হচ্ছে আমার নামে রুবেল, তার বাড়ি হচ্ছে ময়মনসিংহ। আরেকজন হচ্ছে যিনি আমার যে হরিরামপুর, যিনি আপনার যে ইউনিয়ন ভূমি কর্মকর্তা, তার নাম হচ্ছে আকলিমা। ঠিক আছে, আকলিমা যিনি এইটার সাইন করছি, ইনি আকলিমা। আর তারা সহযোগিতা করছে আপনার ভূমি অফিসের একজন সহকারী কর্মকর্তা, তার নাম হচ্ছে রুবেল। আমার কথা হচ্ছে যাতে এই ধরনের লোক আর কোন সরকারি আমলা না হইতে পারে, তারা সরকারি কোনো প্রতিষ্ঠানে যাতে না বসতে পারে। কারণ এরা, আমি তো বারবারই বললাম, এরা হচ্ছে জাতির শত্রু, এটা দেশের শত্রু। এই ধরনের লোক দিয়ে কোনো কাজ হবে না।